ভেরি এবং মাচ বহুল ব্যবহৃত দুটি শব্দ। এই দুটি শব্দ আমাদের খুব পরিচিত, তাই না? কিন্তু এই দুটি শব্দের সঠিক ব্যবহার সম্পর্কে অনেকের জানা থাকে না। তোমাদের কি মনে হয়? ভেরি এবং মাচের ব্যবহার তোমাদের জানা আছে? যদি তাই মনে হয়, তাহলে লক্ষ্য করো তো স্ক্রিনে কয়েকটি প্রশ্ন। দেখো তো এই প্রশ্নগুলোর উত্তর করতে পারো কিনা? লক্ষ্য করো। নাম্বার 1, I am very/much tired. কোনটা হবে? ভেরি না মাচ? নেক্সট, he is very/much stronger than I. Next, the story is very/much exciting. Next, Kalam is very/much the most popular president. Next, did it hurt very/much? Next, they are very/much interested in cricket. Next, he is walking very/much slowly. ভিডিওটিকে পজ করো আর ভাবো কোনটা উত্তর হবে। উত্তর করা হয়ে গেছে। চলো এবার আমি উত্তরগুলি বলে দিই। দেখো তো তোমাদের উত্তরের সঙ্গে আমার উত্তরগুলি মিলে কিনা। প্রথমে হচ্ছে আই এম very/much টায়ার্ড, এখানে মাচ অ্যান্সার হবে। হি ইজ ভেরি মাচ স্ট্রঙ্গার দ্যান আই, এখানে মাচ অ্যান্সার হবে। নাম্বার 3, দ্য স্টোরি ইজ very/much এক্সাইটিং, এখানে ভেরি অ্যান্সার হবে। নেক্সট, কালাম ইজ very/much দ্য মোস্ট পপুলার প্রেসিডেন্ট, এখানে মাচ অ্যান্সার হবে। নেক্সট, ডিড ইট হার্ট very/much, এখানে মাচ অ্যান্সার হবে। নাম্বার 6, দে আর very/much ইন্টারেস্টেড ইন ক্রিকেট, এখানে মাচ অ্যান্সার হবে। নাম্বার 7, হি ইজ ওয়াকিং very/much স্লোলি, এখানে ভেরি অ্যান্সার হবে। দেখো তো আমার উত্তরের সঙ্গে তোমাদের উত্তরগুলি মিলল কিনা। এবারে বলো ভেরি আর মাচ এর সঠিক ব্যবহার তোমাদের জানা আছে? যদি ভেরি আর মাচের ব্যবহার নিয়ে কোনো রকম সন্দেহ থাকে, তাহলে আজকের এই ক্লাসটি তোমাদের জন্যই। শিক্ষার্থী বন্ধু, ভেরি এবং মাচের ব্যবহার নিয়ে আমি মোট 4টি পয়েন্ট আলোচনা করব। এই 4টি পয়েন্টের মাধ্যমে আমরা ভেরি এবং মাচের ব্যবহার বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। আর আমি আশ্বস্ত করছি এই 4টি পয়েন্ট দেখে নেওয়ার পর ভেরি এবং মাচের ব্যবহার নিয়ে তোমাদের কখনো কোনো রকম সমস্যা হবে না। রাইট? তাহলে চলো আর দেরি না করে মূল আলোচনাটি শুরু করা যাক। আমাদের মনে রাখতে হবে যে ভেরি এবং মাচ কোনো কিছুর আধিক্য, অধিক, অনেক, খুব, বেশি এই ধরনের অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। ভেরি এবং মাচ এই দুটি শব্দই হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব কি? যে শব্দ কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে বর্ণনা দেয় তাকে অ্যাডভার্ব বলে। যেমন হি ক্যান রান ফাস্ট, সে জোরে দৌড়াতে পারে, এখানে রান মানে দৌড়ানো, এটা ভার্ব। রাইট? আচ্ছা, কিভাবে দৌড়াতে পারে? জোরে, ফাস্ট। তাহলে এখানে এই ফার্স্ট শব্দটি ভার্বের বর্ণনা দিচ্ছে। আর আমরা কি জানলাম? যে শব্দ ভার্বের বর্ণনা দিবে তাকে অ্যাডভার্ব বলে। রাইট? আচ্ছা, আর একটা উদাহরণ লক্ষ্য করো, হি ক্যান রান ভেরি ফাস্ট। লক্ষ্য করো এখানেও ফাস্ট আছে, এটা অ্যাডভার্ব, কিন্তু ফাস্টের আগে আমরা ভেরি ব্যবহার করেছি, তাহলে ভেরি আর একটি অ্যাডভার্ব। তাহলে আমরা কি জেনেছিলাম? যে একটি অ্যাডভার্ব আর একটি অ্যাডভার্বেরও বর্ণনা দিতে পারে। তাহলে এখানে ভেরি ফাস্টের বর্ণনা দিচ্ছে, ফাস্টও অ্যাডভার্ব, ভেরিও অ্যাডভার্ব। রাইট? নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, সি ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা, বিউটিফুল মানে কি? সুন্দর। তাহলে সে খুব সুন্দরী, এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ। আর বিউটিফুলের বর্ণনা অর্থাৎ অ্যাডজেক্টিভের বর্ণনা দেওয়ার জন্য তার আগে ভেরি ব্যবহার করা হয়েছে। আর আমরা কি জেনেছি? যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভেরও বর্ণনা দিতে পারে। রাইট? তাহলে এখানে ভেরি বিউটিফুল, ভেরি অ্যাডভার্ব, আর বিউটিফুল অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি অ্যাডভার্ব সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হয়ে গেছে। কি বললাম? যে শব্দ কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে বর্ণনা দেয় তাকে অ্যাডভার্ব বলে। আর আমরা কি জানলাম? যে ভেরি এবং মাচ এরা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, যেহেতু ভেরি এবং মাচ অ্যাডভার্ব, তাহলে এরা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সবারই বর্ণনা দিতে পারে। অফকোর্স পারে। তাহলে চলো জেনে নিই যে কোন ক্ষেত্রে ভেরি আর কোন ক্ষেত্রে মাচ ব্যবহার করতে হয়। আমাদের পয়েন্ট নাম্বার 1 হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের বর্ণনা দিতে কখন ভেরি আর কখন মাচ ব্যবহার করতে হয়। তার আগে জেনে নিই যে অ্যাডজেক্টিভ কাকে বলে। যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা পরিমাপ বর্ণনা করে তাকে অ্যাডজেক্টিভ বলে। রাইট? আর তোমরা নিশ্চয়ই জানো অ্যাডজেক্টিভের 3টি ফর্ম হয়, যাকে আমরা ডিগ্রি বলি। রাইট? পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম আর সুপারলেটিভ ফর্ম। পৃথিবীতে যত অ্যাডজেক্টিভ আছে মোস্ট অফ দেম, বেশিরভাগ অ্যাডজেক্টিভই হচ্ছে পজিটিভ। সাধারণত তাদের শেষে ই আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়। যেমন টল, টলার, টলেস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। কিন্তু যদি কোনো অ্যাডজেক্টিভকে একবারে উচ্চারণ করা না যায়, অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভ যদি একের বেশি সিলেবল বিশিষ্ট হয়, তাহলে ওই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে মোর বসিয়ে কম্পারেটিভ আর মোস্ট বসিয়ে সুপারলেটিভ করা হয়। যেমন হ্যান্ডসাম, মোর হ্যান্ডসাম, মোস্ট হ্যান্ডসাম। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এই পর্যন্ত ধারণা ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে ওটাও জেনে গেলাম। আর অ্যাডজেক্টিভের 3টি রূপ হয়, 3টি ফর্ম হয়, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম আর সুপারলেটিভ ফর্ম, সেটাও জেনে গেলাম। শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের আগে ভেরি ব্যবহার করতে হয়, কিন্তু কম্পারেটিভ ফর্মের আগে মাচ বসে। আমি আবার রিপিট করছি, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের আগে ভেরি বসে, কিন্তু অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকলে তার আগে মাচ ব্যবহার করতে হয়। যেমন হি ইজ ভেরি টল, কিন্তু হি ইজ মাচ টলার দেন সি। লক্ষ্য করো, টল এটা পজিটিভ ফর্ম, তাই তার আগে ভেরি বসেছে।
রাইট? কিন্তু পরের এক্সাম্পল আমরা কি দেখতে পাচ্ছি, হি ইজ মাচ টলার দেন আই। এখানে লক্ষ্য করো টলার কম্পারেটিভ ফর্ম, আর কম্পারেটিভ ফর্মের আগে মাচ ব্যবহার করা হয়েছে। তাহলে পয়েন্ট নাম্বার 1 আমরা কি জানতে পারলাম, যে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের আগে ভেরি বসবে, কিন্তু কম্পারেটিভ ফর্মের আগে মাচ বসবে। আচ্ছা, আরো এক্সাম্পল লক্ষ্য করো, রোহন ইজ ভেরি স্ট্রং, কিন্তু রোহন ইজ মাচ স্ট্রঙ্গার দেন সোহান। লক্ষ্য করো, স্ট্রং পজিটিভ ফর্ম, তাই তার আগে ভেরি বসেছে, কিন্তু স্ট্রঙ্গার কম্পারেটিভ ফর্ম, তাই তার আগে মাচ ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? আরো এক্সাম্পল লক্ষ্য করো, রিয়া ইজ ভেরি বিউটিফুল, কিন্তু রিয়া ইজ মাচ মোর বিউটিফুল দেন টিয়া। লক্ষ্য করো, বিউটিফুল পজিটিভ ফর্ম, রাইট? আমরা কি জানলাম, যত অ্যাডজেক্টিভ আছে সবই পজিটিভ, ওদের শেষে আর লাগিয়ে কম্পারেটিভ আর ইএসটি লাগিয়ে সুপারলেটিভ করা হয়। আর যদি একের বেশি সিলেবল বিশিষ্ট হয়, অর্থাৎ আমরা যদি কোনো অ্যাডজেক্টিভকে একবারে উচ্চারণ না করতে পারি, তাহলে ওই ক্ষেত্রে মোর বসে কম্পারেটিভ আর মোস্ট বসে সুপারলেটিভ। লক্ষ্য করো, বিউটিফুল আমরা কি একবার উচ্চারণ করতে পারছি না, এখানে 3বার ব্রেক করতে হচ্ছে। বিউটিফুল এর অর্থ এখানে 3টি সিলেবল আছে, তাই এখানে লক্ষ্য করো মোর বসিয়ে কম্পারেটিভ করা হয়েছে। এতটুকু তো বুঝতেই পারছো তোমরা। চলো আমরা মূল পয়েন্টে ফিরে আসি। আমরা কি জানছিলাম, যে পজিটিভ ফর্মের আগে ভেরি আর কম্পারেটিভ ফর্মের আগে মাচ। তাহলে লক্ষ্য করো, রিয়া ইজ ভেরি বিউটিফুল, বিউটিফুল পজিটিভ ফর্ম, তাই তার আগে ভেরি ব্যবহার করা হয়েছে। কিন্তু রিয়া ইজ মাচ মোর বিউটিফুল দেন টিয়া, এখানে দেখো মোর বিউটিফুল অর্থাৎ কম্পারেটিভ ফর্ম, তাই তার আগে মাচ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তোমাদের আবার অনেকের মনে হতে পারে যে এখানে মাচ ব্যবহার করার কি প্রয়োজন ছিল, এটা বললেই তো হতো যে রিয়া ইজ মোর বিউটিফুল দেন টিয়া, রিয়া টিয়ার থেকে বেশি সুন্দরী। 100% কারেক্ট, তোমরা যেটা ভাবছো এটাও ঠিক। কিন্তু এই দুটি বাক্যের অর্থের মধ্যে তারতম্য আছে, অর্থের পার্থক্য আছে। আমরা যদি বলি রিয়া ইজ মোর বিউটিফুল দেন টিয়া, দ্য সেন্টেন্স ইজ 100% কারেক্ট, কিন্তু এই বাক্যটির অর্থ কি, রিয়া টিয়ার থেকে বেশি সুন্দরী। কিন্তু আমরা যদি বলতে চাই যে রিয়া টিয়ার থেকে অনেক বেশি সুন্দরী, মানে বেশি সুন্দরী তো ঠিক, কিন্তু অনেক বেশি, তাহলে ওই ক্ষেত্রে কম্পারেটিভ ফর্মের আগে মাচ ব্যবহার করতে হয়। তাহলে আমরা যখন বলছি রিয়া ইজ মাচ মোর বিউটিফুল দেন টিয়া, এর অর্থ হচ্ছে রিয়া টিয়ার থেকে অনেক বেশি সুন্দরী, শুধু বেশি সুন্দরী নয়, অনেক বেশি সুন্দরী। আই হোপ দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার। আচ্ছা, এতে ছিল পজিটিভ আর কম্পারেটিভ। সুপারলেটিভ ফর্মের আগে কে বসবে, আমাদের মনে রাখতে হবে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে ভেরি এবং মাচ দুটোই ব্যবহৃত হয়, রাইট? আচ্ছা, তাহলে আমরা কি ইচ্ছে মতো ভেরি আর মাচ ব্যবহার করতে পারবো? ইয়েস, অফকোর্স ইচ্ছে মতো ব্যবহার করা যায়, কিন্তু তাদের গঠন আলাদা আলাদা। অর্থাৎ ভেরি থাকলে বাক্যের গঠন আলাদা রকম হবে, আর মাচ বসলে তার গঠন আলাদা রকম হবে। কি গঠন লক্ষ্য করে স্ক্রিনে, যদি আমরা সুপারলেটিভ ফর্মের আগে ভেরি ব্যবহার করি, তাহলে ওই ক্ষেত্রে গঠনটা হবে দা প্লাস ভেরি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। কিন্তু যদি মাচ ব্যবহার করি, ক্ষেত্রে গঠনটি হবে মাচ প্লাস দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। বোঝা গেল? অর্থাৎ দা প্লাস ভেরি প্লাস সুপারলেটিভ ফর্ম, কিন্তু মাচ প্লাস দা প্লাস সুপারলেটিভ ফর্ম। চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো স্ক্রিনে, হি ইজ দ্য ভেরি ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, কিন্তু হি মাচ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। লক্ষ্য করো দুটি উদাহরণের মধ্যে পার্থক্য। যখন আমরা ভেরি ব্যবহার করেছি তখন দা প্লাস ভেরি প্লাস সুপারলেটিভ ফর্ম এসছে, রাইট? হি ইজ দ্য ভেরি ওয়াইজেস্ট ম্যান, তাহলে দ্য ভেরি ওয়াইজেস্ট, প্রথমে দা তারপরে ভেরি আর তারপরে ওয়াইজেস্ট সুপারলেটিভ ফর্ম, তাই কি না? কিন্তু যখন আমরা মাচ ব্যবহার করেছি, লক্ষ্য করো, হি ইজ মাচ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, তাহলে প্রথমে মাচ তারপরে দা আর তারপরে ওয়াইজেস্ট অর্থাৎ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। ইট ইজ দ্য ডিফারেন্স। তাহলে আমরা কি জানতে পারলাম, দা প্লাস ভেরি প্লাস সুপারলেটিভ ফর্ম, কিন্তু মাচ প্লাস দা প্লাস সুপারলেটিভ ফর্ম। আচ্ছা, অনেকেই তোমাদের আবার মনে হতে পারে স্যার বাক্যটা একটু শুনতে কেমন কেমন মনে হচ্ছে। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, নাথিং টু ডু, ইট ইজ দ্য গ্রামাটিক্যাল রুলস। গ্রামার এটা বলছে, তাহলে আমাদের এখানে কি করার আছে বলো, তাই না? তো শুনতে যেমনই মনে হোক, ইট ইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, রাইট? আরো এক্সাম্পল লক্ষ্য করো, কালাম ইজ দ্য ভেরি মোস্ট পপুলার প্রেসিডেন্ট, তাহলে লক্ষ্য করো দ্য ভেরি মোস্ট, রাইট? কিন্তু আমরা যদি মাচ ব্যবহার করি তাহলে কি হবে, কালাম ইজ মাচ দ্য মোস্ট পপুলার প্রেসিডেন্ট। লক্ষ্য করো, মাচ দ্য মোস্ট। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তাহলে আমরা পয়েন্ট নাম্বার 1 অ্যাডজেক্টিভের ব্যবহারে কি জানতে পারলাম, যে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের আগে ভেরি বসে, কিন্তু অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের আগে মাচ বসে। তবে সুপারলেটিভ ফর্মের আগে ভেরি এবং মাচ দুটোই ব্যবহার করা যায়, কিন্তু ওই ক্ষেত্রে ভেরি এবং মাচের গঠন আলাদা আলাদা হবে। যদি ভেরি ব্যবহার করি তাহলে দা প্লাস ভেরি প্লাস সুপারলেটিভ ফর্ম, কিন্তু যদি মাচ ব্যবহার করি তাহলে মাচ প্লাস দা প্লাস সুপারলেটিভ ফর্ম। এই নিয়ম অনুসারে ব্যবহার করতে হবে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। ভালো লাগছে? যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। আর তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে তোমাদের জানাই আছে কি করতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে দিও, রাইট? চলো এবার আমরা আসবো পয়েন্ট নাম্বার 2, ভার্ব। অর্থাৎ ভার্বের বর্ণনা দিতে ভেরি না মাচ কোনটা কখন কিভাবে ব্যবহৃত হয়, রাইট? শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে অ্যাডভার্ব ভার্বের বর্ণনা দেয়, এটা ঠিক, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভেরি ভার্বের বর্ণনা দিতে ব্যবহৃত হয় না। ভার্বের বর্ণনা দেওয়ার জন্য মাচ ব্যবহার করা যেতে পারে, রাইট? যেমন এক্সাম্পল লক্ষ্য করো, ডিড ইট হার্ট মাচ,
এখানে লক্ষ্য করো হার্ট মানে আঘাত করা বা ব্যথা দেওয়া, কষ্ট দেওয়া। তাহলে এটা কি ভার্ব, আর ভার্বের বর্ণনা দেওয়ার জন্য আমরা কি জানলাম, মাচ ব্যবহৃত হয়, ভার্ব নয়। আমরা এটা বলতে পারি না ডিড ইট হার্ট ভেরি, হবে হবে না। আচ্ছা আমরা কি বলি আই লাভ ইউ সো মাচ, ইট ইজ কারেক্ট, কিন্তু আমরা কি বলতে পারবো আই লাভ ইউ ভেরি, হবে হবে না। তাহলে ভার্বের বর্ণনা দেওয়ার জন্য মাচ ব্যবহার করা হয়, ভেরি নয়। আরো এক্সাম্পল লক্ষ্য করো থ্যাংক ইউ সো মাচ, কিন্তু থ্যাংক ইউ ভেরি হবে হবে না। আশা করি পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ভার্বের বর্ণনা দেওয়ার জন্য মাচ ব্যবহার করা হয়, ভেরি নয়। ভেরি ভার্বের বর্ণনা দিতে ব্যবহৃত হয় না। এই ছিল আমাদের পয়েন্ট নাম্বার 2। এবার এসো পয়েন্ট নাম্বার 3, অ্যাডভার্ব। আমরা ইতিমধ্যেই জেনেছি যে একটি অ্যাডভার্ব অন্য অ্যাডভার্বের বর্ণনা দিতে পারে। তাহলে যেহেতু ভেরি এবং মাচ অ্যাডভার্ব, তাহলে এরা অ্যাডভার্বের বর্ণনা দিতে পারে, অফকোর্স দিতে পারে, কিন্তু মনে রাখতে হবে অ্যাডভার্বের বর্ণনা দেওয়ার জন্য ভেরি ব্যবহৃত হয়, মাচ নয়। বোঝা গেল? আমি আবার রিপিট করছি, যদি কোথাও অ্যাডভার্ব থাকে তাহলে ওই অ্যাডভার্বের আধিক্য বোঝাতে, অতিমাত্রায় বা খুব বা বেশি এই ধরনের অর্থ বোঝাতে তার আগে ভেরি ব্যবহার করা যায়, কিন্তু মাচ ব্যবহার করা যায় না। এক্সাম্পল লক্ষ্য করো হি ইজ ওয়াকিং ভেরি স্লোলি। স্লোলি অ্যাডভার্ব, লক্ষ্য করো অ্যাডভার্বের আগে আমরা ভেরি ব্যবহার করেছি। কিন্তু আমরা যদি বলি হি ইজ ওয়াকিং মাচ স্লোলি, হবে হবে না। দে ক্যান রান ভেরি ফাস্ট, লক্ষ্য করো ফার্স্ট অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের বর্ণনা দেওয়ার জন্য তার আগে ভেরি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটি অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বের বর্ণনা দিচ্ছে। কিন্তু মাচ এটাও তো অ্যাডভার্ব, কিন্তু আমরা কি জানলাম যে অ্যাডভার্বের বর্ণনা দেওয়ার জন্য মাচ ব্যবহৃত হয় না। সো উই কান্ট সে দে ক্যান রান মাচ ফাস্ট, মাচ ফাস্ট হবে না, ভেরি ফাস্ট হবে। আই হোপ যে এই পয়েন্টটাও তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের পয়েন্ট নাম্বার 3, অ্যাডভার্ব। বিষয়টিকে ভালো করে বোঝার চেষ্টা করো। ক্লাসের শেষে আমি সামারি করে দেবো, অর্থাৎ ভেরি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় আর মাচ কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, আমি একসঙ্গে গুছিয়ে তোমাদেরকে আবার সামারি করে দেখিয়ে দেবো। আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি যে এই যে মাচ, মাচ যেখানে যেখানে বসবে ভেরি মাচও ওখানেই বসতে পারে। মাচ আর ভেরি মাচ এদের ব্যবহারের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। কি বললাম, যেখানে মাচ বসবে সেখানে আমরা ভেরি মাচও ব্যবহার করতে পারি। ডিড ইট হার্ট মাচ, আমরা আবার বলতে পারি ডিড ইট হার্ট ভেরি মাচ, ব্যবহারের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। আচ্ছা তোমাদের আবার অনেকে বলে স্যার ভেরি আর সো এর মধ্যে কি পার্থক্য আছে? তোমাদেরকে আবার বলে রাখি যে সো এবং ভেরি এই দুটি শব্দই আধিক্য বোঝাতে, অতিমাত্রায়, বেশি বা খুব এই ধরনের অর্থ বোঝাতে বসে, এবং এদেরও ব্যবহারের মধ্যে কোনো পার্থক্য নেই। যেখানে যেখানে ভেরি বসে সেখানে সেখানে আমরা সো ব্যবহার করতে পারি। তবে একটা পার্থক্য আছে, সো ইনফর্মাল ক্ষেত্রে অর্থাৎ বাড়িতে, বন্ধু বান্ধব, ক্যাজুয়াল ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু ভেরি হচ্ছে ফর্মাল, অর্থাৎ অফিস আদালতে ফর্মাল ক্ষেত্রে ভেরি ব্যবহার করতে হয়। যেমন থ্যাংক ইউ সো মাচ এটা ইনফর্মাল, কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ এটা ফর্মাল। আই লাভ ইউ সো মাচ এটা ইনফর্মাল, কিন্তু আই লাভ ইউ ভেরি মাচ এটা ফর্মাল। কিন্তু এদের মিনিং, অর্থের কোনো পার্থক্য নেই। বোঝা গেল? চলো এবার আমাদের লাস্ট পয়েন্ট, পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট নাম্বার 4-এ আমরা জানবো পার্টিসিপল। মনে রাখতে হবে আইএনজি যুক্ত ভার্ব বা ভার্বের থার্ড ফর্ম যদি অ্যাডজেক্টিভ বা ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে পার্টিসিপল বলা হয়। বোঝা গেল? আমি আবার রিপিট করছি, আইএনজি যুক্ত ভার্ব বা ভার্বের থার্ড ফর্ম যদি অ্যাডজেক্টিভ বা ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে পার্টিসিপল বলা হয়। আইএনজি যুক্ত ভার্ব যদি ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, আর ভার্বের থার্ড ফর্ম যদি অ্যাডজেক্টিভ বা ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে পাস্ট পার্টিসিপল বলা হয়। আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে তার আগে ভেরি ব্যবহার করতে হয়, কিন্তু পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে তার আগে মাচ ব্যবহার করতে হয়। বোঝা গেল না? চলো এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, কিন্তু দে আর মাচ ইন্টারেস্টেড ইন দিস স্টোরি। লক্ষ্য করো ইন্টারেস্টিং প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত হয়েছে, রাইট? আর আমরা কি জানলাম প্রেজেন্ট পার্টিসিপলের আগে ভেরি ব্যবহার করতে হয়, তাই লক্ষ্য করো ভেরি ইন্টারেস্টিং ভেরি ব্যবহার করা হয়েছে, রাইট? কিন্তু দ্বিতীয় এক্সাম্পল লক্ষ্য করো ইন্টারেস্টেড, আচ্ছা ইন্টারেস্টেড ভার্বের থার্ড ফর্ম, রাইট? তাহলে এটা পাস্ট পার্টিসিপল, আর আমরা কি জানলাম যে পাস্ট পার্টিসিপলের আগে মাচ ব্যবহার করতে হয়, তাহলে মাচ ইন্টারেস্টেড। পয়েন্ট বোঝা গেল? আরও এক্সাম্পল লক্ষ্য করো ইট ইজ ভেরি এক্সাইটিং, কিন্তু হি ইজ মাচ টায়ার্ড। লক্ষ্য করো এক্সাইটিং প্রেজেন্ট পার্টিসিপল তাই তার আগে ভেরি ব্যবহার করা হয়েছে, কিন্তু টায়ার্ড পাস্ট পার্টিসিপল তাই তার আগে মাচ ব্যবহার করা হয়েছে। আমার বিশ্বাস যে তোমরা বিষয়টি বুঝে গেছো। তাহলে আমরা সিম্পলি মনে রাখবো প্রেজেন্ট পার্টিসিপলের আগে ভেরি, কিন্তু পাস্ট পার্টিসিপলের আগে মাচ। ক্লিয়ার? তাহলে চলো এবারে ভেরি এবং মাচের আমরা যে ব্যবহারগুলি শিখলাম সেগুলিকে একটু সামারি করে দিই। প্রথমে আমরা জানবো ভেরি। আমরা জানলাম যে ভেরি অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের আগে বসে, যেমন হি ইজ ভেরি টল। নেক্সট আমরা জানলাম যে ভেরি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগেও ব্যবহৃত হয়, কিন্তু ওই ক্ষেত্রে দা প্লাস ভেরি প্লাস সুপারলেটিভ ফর্ম এই সূত্রটি মেনে চলতে হয়। যেমন হি ইজ দ্য ভেরি ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, রাইট? পয়েন্ট নাম্বার 3, ভেরি অ্যাডভার্বের বর্ণনা দেওয়ার জন্য ব্যবহৃত হয়, যেমন হি ইজ ওয়াকিং ভেরি স্লোলি। পয়েন্ট নাম্বার 4, ভেরি প্রেজেন্ট পার্টিসিপলের আগে ব্যবহৃত হয়, যেমন দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং,
রাইট? তাহলে এই ছিল ভেরির 4টি ব্যবহার। এবারে এসো মাচ। মাচ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের আগে ব্যবহৃত হয়। নাম্বার 2, মাচ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগেও বসতে পারে। তবে ওই ক্ষেত্রে সূত্রটি হবে মাচ প্লাস দা প্লাস সুপারলেটিভ ফর্ম। যেমন হি ইজ মাচ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। পয়েন্ট নাম্বার 3, মাচ ভার্বের বর্ণনা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। যেমন আই লাভ ইউ সো মাচ। নেক্সট, পাস্ট পার্টিসিপলের আগেও মাচ ব্যবহার করা হয়। যেমন হি ইজ মাচ ইন্টারেস্টেড ইন দ্য স্টোরি। তাহলে এই ছিল ভেরি এবং মাচের ব্যবহার। আই হোপ যে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। So dear brothers and sisters, here is the end of today's discussion. I hope you have enjoyed the class. আশা করি ভেরি এবং মাচ ব্যবহার করার ক্ষেত্রে তোমাদের আর কখনো কোনো রকম সমস্যা হবে না। এবং আমরা এই ক্লাসের প্রথমে যে প্রশ্নগুলি দেখেছিলাম, তোমরা আবার যদি সেই প্রশ্নগুলিকে দেখো, তাহলে আমার বিশ্বাস যে তোমরা খুব সহজেই সেগুলির অ্যান্সার করতে পারবে। আশা করি তোমাদের বিষয়টি ভালো লেগেছে, ক্লাসটি ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, আমাকে কমেন্ট করে জানাও ক্লাসটি ইউজফুল মনে হয়েছে কিনা। আর তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? আর ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তাহলে মিট ইউ সুন ইন অ্যানাদার ভিডিও। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ গ্রামার। হ্যাপি লার্নিং।